লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার লেবু চিনির রস। মা, আসছি আমি, রাত হবে ফিরতে, তুমি শুয়ে পড়ো, 3টে কাজ আছে আজ। এক শ্বাসে কথাগুলো বলল রুহি। রুমা সবে খাওয়ার কাপড় ছেড়ে পরিষ্কার শাড়ি পরে খাটে গা এলিয়ে বসেছেন, যাতে সন্ধে হলেই এই শাড়িতেই ধূপধুনো দিতে পারেন। রুমার বুকের ওপর খোলা সুচিত্রা ভট্টাচার্যের গহীন হৃদয়, আর মুখ ভর্তি পান, বই আর পান, এই দুই নিয়েই যে কিভাবে দিন আসে আর রাত যায় বোঝেন না রুমা। কত দেরি হবে তোর? সবে দুপুর 2টো বাজে এখন, জিজ্ঞেস করলেন রুমা। রুহি জুতোর বেল্টটা বাঁধতে বাঁধতে বলল, 3টে কাজ আছে, একটা আবার সাউথে, ফিরে এসে শ্যামবাজারে একটা, আরেকটা আগরপাড়া। সুজাতা যাচ্ছে না? রুমা জিজ্ঞেস করতেই একরাশ অভিমানী গলায় রুহি বলল, পাগল নাকি? ওকে সব জায়গায় নিয়ে গেলে লাভের ধন পিঁপড়েতে খাবে। কথাগুলো বলতে বলতেই নিজের ব্যাগটা একবার দেখে নিল রুহি, সব গুছিয়ে নিয়েছে কিনা। একটা বিস্কুটের প্যাকেট কিনে নিতে হবে, বড্ড খিদে পেয়ে যায় ওর। আর কে কি খেতে দেবে সেই ভরসায় থাকে না রুহি। মায়ের ওপরেই ভরসা নেই আর অন্য লোক। এক বুক দীর্ঘশ্বাস নিয়ে বেরিয়ে গেল রুহি। একবার পিছন ঘুরে মাকে দেখল। রুমা তখনও ওভাবে বসে মেয়েকে দেখেই যাচ্ছে। মেয়েটাকে একদম বোঝেন না রুমা, সবই করছে, কিন্তু আজকাল বড্ড খিটখিটে হয়ে যাচ্ছে। টাকা পয়সাও মোটামুটি ভালোই আয় করে, তাই কি এত দেমাক? বোঝে না রুমা। সারাক্ষণ রুমাও যেন ওর মুডের সাথে খেলতে খেলতে ক্লান্ত। এই ভালো তো এই খারাপ, দুটো ভালো কথা বলি আবার মেজাজ হারাচ্ছে। এই তো কত ভালোভাবে জিজ্ঞেস করলেন রুমা সুজাতা যাবে কিনা। আসলে ঘুরে ঘুরে কাজ করে সারাদিন, মাঝে মাঝে রুমা ফোনে পান না রুহিকে, তখন এই সুজাতাই ভরসা। কিন্তু কি ঝাঁঝিয়ে উত্তরখানা দিল। সদ্য স্বামীহারা রুমার চোখ দুটো টলটল করছে। আঁকড়ে ধরলেন সুচিত্রা ভট্টাচার্যকে। গল্পে পাপানের সিআইডি ওর বাবা ভাস্করকেও আজ টানছে, তেমনি আজকাল রুহির এই গল্পের বইগুলোই রুমাকে বাঁচিয়ে রেখেছে। কত কত বই, ছোট থেকেই এই একটা নেশা মেয়েটার। বইমেলা মানেই প্রতিদিন যেত রুহি আর সুবল, গুচ্ছের বই কিনে আনতো। রুমার বরং ওসবে আগ্রহ ছিল না কোনো দিন, কিন্তু আজ সুবল চলে যাওয়ার পর দিনগুলো যেন গিলে খেতে আসে রুমাকে। রুমা সব সহ্য করতে পারে, কিন্তু এই একাকিত্বটা কিছুতেই মানতে পারেন না। ওনার বৌদি কতবার বলেছেন রুহির একটা বিয়ে দিতে, 2-4টে ভালো সম্বন্ধ এনেছিলেন, কিন্তু রুমার যেন ভাবতেই ভয় লাগে এত বড় বাড়িতে ও একা। ভাবনাটা মাথায় আসতেই গলাটা শুকিয়ে গেল রুমার। দেখল পানের রস শেষের ছিবড়েগুলো গলায় আটকাতে বসেছে। তাড়াতাড়ি বেসিনে চলে গেলেন। ভয় হোক আনন্দ হোক, পরিস্থিতি তো আসবেই, সেটা থেকে বেরোনোই মানুষের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তাই বোধহয় বেসিনে দাঁড়িয়ে খক খক করে গলাটা পরিষ্কার করলেন রুমা। কি সুন্দর লাগছে দেখো হাত দুটো। কথাটা কানে আসতেই লজ্জায় লাল হয়ে গেল রুহি। মেয়েদের বিয়ের দিন সকালবেলা সত্যি খুব অন্যরকম সুন্দরী লাগে, লালে হলুদে একদম মোহময়ী। সাথে মিশে থাকে লাজুক হাসি, যেটা রুহির মুখে ছড়িয়ে আছে। দূর থেকে রুমা দেখছেন মেয়েকে। কে বলবে এটা ওনারই সেই রাগী বদমেজাজি মুডি মেয়েটা? যেদিন ছেলে বাড়ি এসে বলে গেল এই মেয়েকেই ওনাদের পছন্দ, সেদিন থেকেই বেশ খুশি রুহি। নিজেই ঘুরে ঘুরে বিয়ের কেনাকাটা করেছে, বেনারসিটাও কিনেছে একদম টুকটুকে লাল রঙের, সেই মতো গয়না। সুবল মেয়ের বিয়ের জন্য কিছু জমিয়ে রেখে যেতে পারেননি, তাই রুমা একটু চিন্তায় ছিলেন। তাই জন্যই খুব একটা মেয়ের বিয়ে নিয়ে আগ্রহ দেখাননি। এক তো একা হয়ে যাওয়ার ভয়, তারপর খরচ, ঢাল নেই তরোয়াল নেই, তাও নিধিরাম সর্দার সেজে ঘুরে বেড়ানোর মতো সাহস রুমার বুকে অন্তত নেই। কিন্তু বিয়ের কথা এগোতেই রুমা অবাক হয়ে গেলেন রুহিকে দেখে। মেয়ে যে তলে তলে সব গুছিয়ে রেখেছেন কল্পনাতেও ভাবতে পারেননি রুমা। রুমার মনে আছে ছোটবেলা যখনই বিয়ের কথা হতো রুহি ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠত, আধো বুলিতে বলতো, আমি বিয়ে করব না, অফিস যাব, এসে ম্যাগি বানিয়ে সবাই মিলে খাবো। শুনে হেসে ফেলতেন সুবল আর রুমা। সাথে সাথে সুবল মেয়েকে জড়িয়ে ধরে বলতো, আমি কোনো দিন এই মেয়েকে কোথাও যেতে দেব না,
অন্য কতগুলো লোক আমার মেয়ের ওপর অধিকার ফলাবে, এটা আমি কিছুতেই হতে দেব না। বাবা আর মেয়ের এই ধরনের খুনসুটি মজা চলতেই থাকতো বাড়িতে। মনে আছে মেয়ের কান ফুটাবে বলে বাড়িতে এসেছিলেন রুমার বড় মাসি। কি কান্না রুহি আর সাথে সুবলেরও, যেন বুক ফেটে যাচ্ছিল সেদিন। বলেছিল কি দরকার মাসি মেয়ের এই নরম চামড়ায় সূচ ফোটানোর। রমলা দেবী হেসে বলেছিলেন, জামাই মেয়ের বিয়ে দিতে হবে তো নাকি বড় হলে। সেটা শুনে সুবলের কথা আজও মনে আছে রুহির। সেদিন খুব রেগে গিয়ে ওর বাবা বলেছিলেন, এই মেয়েকে আমি কিছুতেই বুক ছাড়া করব না। সেদিন সুবলের কথায় রুমাও হয়তো বিষয়টাকে সত্যি হিসেবেই ধরে নিয়েছিলেন। তাই মেয়ের বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই ওনার। ওহ, হাতটা সোজা করো, ভাঁজ পড়ে যাচ্ছে। অনেকখানি ভাবনার সাথে এক অধরা স্বপ্নে ঘুরে আসলো রুহি। যখনই এরকম মুহূর্ত আসে তখনই স্বপ্নরা ঘিরে ধরে ওকে। মনটা বড্ড অগোছালো হয়ে যায় সে সময়। মনে মনেই বিয়ে হয় ওর। অধিবাস, দধিমঙ্গল, গায়ে হলুদ, লাল বেনারসি গয়না আর হাত ভরা মেহেন্দি। দিদি ভাই, হাত দুটো কি সুন্দর লাগছে রে তোর, কি সুন্দর আঁকছে। বর বউ দুটো তো দারুণ এঁকেছেন, এক নাগাড়ে বলেই যাচ্ছে মেয়েটি। রুহি চেনে না কে এই মেয়ে, তবে আজকের কনের বোন হবে হয়তো। আমি তো ফেসবুকে দেখে লোকজনের ফিডব্যাক পড়ে তবে রুহিকে বুক করেছি। সবাই কত প্রশংসা করে ওর। আজ মনে হচ্ছে প্রশংসার মতোই হাতের কাজ। কি স্পিডে আঁকছে দেখ বনু। রুহি শুনল কনে স্বয়ং ওর প্রশংসা করছে। মেয়েটার নাম অমৃতা দত্ত, বালিগঞ্জে বাড়ি। বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো। সারা বাড়ি মেয়ের বিয়ে উপলক্ষে আলো আর ফুল দিয়ে মুড়ে দিয়েছেন অমৃতার বাবা। আর সাথে সারাক্ষণ বেজে চলেছে সানাইয়ের মিষ্টি সুর। এসে থেকেই শুনছে রুহি এই শব্দটা, কিন্তু একবারের জন্য বিরক্ত লাগছে না, এতটাই মিষ্টি সেই সুর। আজকাল মেহেন্দি আর্টিস্ট হিসেবে বেশ নামডাক হয়েছে রুহির। বিয়ের একটা তারিখও বাদ যায় না রুহির। এক এক দিনে দুটো তিনটে করেও পড়ে। আজকাল ভালোই ইনকাম হয়। সাথে তত্ত্ব সাজানোর একটা কোর্স করছে। গ্র্যাজুয়েশনটা মোটামুটি পাশ করে রুহিও স্বপ্ন সাজিয়ে নিয়েছিল বিয়ে করবে, নিজের বাড়ি সাজাবে। এই নিয়েও বন্ধু মহলে কম হাসির খোরাক হতো। যখন সব বন্ধুরা লন্ডন আমেরিকা পাড়ি দেওয়ার স্বপ্ন দেখত, রুহির চোখ জুড়ে থাকতো স্বপ্নের ঘর, টান টান পাতা বিছানা। আর দিনের শেষে তাতে গা এলিয়ে দিত রুহি, আর ওর বুকের ওপর থাকতো সুচিত্রা দেবী, বুদ্ধদেব বাবু, সুকুমার রায়, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, আশাপূর্ণা দেবী। শুধু গল্পের বই আর ওর পাতা সংসার, এটুকুই চেয়েছিল রুহি। ওফ, নাড়িও না। রুহি দেখল একটা ছোট্ট বাচ্চা মেয়ে এসে ধাক্কা দিল। সাথে সাথে অমৃতা বলল, বনু নদীকে ধর, বিরক্ত করছে এসে। সাথে সাথে একটা মেয়ে এসে নিয়ে গেল বাচ্চাটাকে। কিন্তু বাচ্চাটার এই ধাক্কাটার দরকার ছিল, না হলে আবার স্বপ্ন ধরতে চলে যেত রুহি। যখনই ও মেহেন্দি পড়াতে যায় বারবার এই একই স্বপ্ন ফিরে ফিরে আসে ওর মনে। প্রতিবার এরকমই কোনো বাচ্চা এসে ধাক্কা দিয়ে বাস্তবে ফিরিয়ে দিয়ে যায় রুহিকে। যেখানে ফিরে রুহির মনে পড়ে ওর জন্ম হয়েছে অন্যদের সাজানোর জন্য। তাদের মেহেন্দির রঙকে আরও লাল করার জন্য রুহিকে সবাই ভাড়া করে আনে। অনেক ধৈর্য নিয়ে তাদের হাতে রুহি এঁকে দেয় ওর নিজের স্বপ্নগুলো। বিনিময়ে কিছু টাকা আর অনেক প্রশংসা নিজের ঝুলিতে ভরে নেয়। আজ মাঝে মাঝেই এই লেবু চিনির রসটা লাগাবে। বোনকে বলবে, নিজে আবার লাগাতে যাবে না। বলতে বলতেই প্লেটে রাখা লেবু চিনির রসটা লাগিয়ে দিল রুহি। খুব যত্ন করে চেপে চেপে লাগাচ্ছে। দিদি ভাই, সম্রাটদা কিন্তু তোকে খুব ভালোবাসে। লাগাতে লাগাতেই ওই শুকনো জায়গাগুলোয় দেখ কীরকম রং ধরেছে, বলছে আর হাসছে মেয়েটি। ধুস, চুপ কর তো। রুহি নিশ্চয়ই ওর মেহেন্দিতে কিছু মিশিয়েছে। অমৃতা বলল কথাগুলো। রুহি তাকিয়ে দেখল অমৃতার চোখ মুখে কেমন লাজুক হাসি। এই হাসিটা তো রুহিও হাসতে চেয়েছিল। রুহির মতোই কেউ একজন এসে ওকে মেহেন্দি পরাতো। টকটকে লাল হতো সেই রং। শম্পা, রীতা, মধু যখন বলতো, রুহি তোর বর তো তোকে খুব ভালোবাসে, এরকমই লজ্জায় লাল হয়ে যেত রুহি। মা, এই মিষ্টি দুটো খেয়ে নাও। তুমি তো বললে রাতে খেয়ে যেতে পারবে না, আরও দুটো কাজ আছে তোমার। কাল একটিবার এসো তাহলে।
রুহি লেবুর রসটা লাগাতে লাগাতে দেখল সেই মহিলা আবার এসেছেন, যে আজ সারাদিন খুব ব্যস্ত, কারণ রাত পোহালেই ওনার মেয়ের বিয়ে। বুক খালি হয়ে যাওয়ার দিন, তিলে তিলে বড় করা মেয়েটাকে অন্যের হাতে তুলে দেওয়ার দিন, অথচ দায়িত্বের কোনো ত্রুটি নেই। এর মধ্যেই দুবার এসে রাতে খেয়ে যাওয়ার জন্য বলে গেছেন রুহিকে। অনেক কনেকে মেহেন্দি পরায় রুহি, এক একজনের আন্তরিকতা এক এক রকম, কিন্তু বিয়ের আগের দিন মেয়ের মায়েদের আন্তরিকতাটা যেন সব জায়গায় একই। মনের একদম ভেতর থেকে কথাগুলো বলেন তারা। রুহির মনে পড়ল রুমার কথা। কোনো হেলদোল নেই, কোনো কালেই ছিল না। সুবল মারা যাওয়ার পর তো আরও নেই। পাড়ার সমাধির বিয়ের সময় পাড়ার প্রায় সব মেয়েকেই মেহেন্দি পরিয়েছিল রুহি, খেলার ছলেই পরিয়েছিল। তখন রুহি নিজেও জানতো না একদিন এটাই ওর পেট চালাবে। সুবল বলতেন, কি দরকার তোর এসবের, চুপচাপ বাড়ি থাক। দুদিন পর কলকাতার নামকরা পার্লার থেকে আসবে তোকে মেহেন্দি পরাতে, সাজাতে। ঘোড়ায় চড়ে তোর বর আসবে তোকে নিতে। এসব স্বপ্ন তো সুবল নিজের হাতে সাজিয়ে দিয়ে গেছিলেন রুহির চোখে। আর আজ যখন রুহি সেসবের জন্য মন খারাপ করে, তখনই রুমা সেটা নিতে পারেন না। রুহি চোখ তুলে দেখলেন অমৃতার মা তাকিয়ে আছেন ওর দিকে। রুহি হেসে বলল, কেমন হচ্ছে কাকিমা? অমৃতার মা সুপ্রভা দেবী বললেন, তোমার হাতে জাদু আছে মা, খুব তাড়াতাড়ি তোমার হাত দুটো এমন ভরে উঠুক। রুহির মনের ভেতর জুড়ে তোলপাড় চলে সারাদিন শুধু এটা নিয়েই। তাই না চাইলেও বলে উঠল, সবার ভাগ্যে সব থাকে না কাকিমা। সুপ্রভা দেবী বললেন, ভাগ্য তো নিজেকেই গোছাতে হয় মা, সব কি আর গোছানো থাকে? সব ভালো হবে, শুধু সময়ের অপেক্ষায়। সুবল একটা ছোট চাকরি করতেন, হঠাৎ মৃত্যুতে সেটা হারালে কিছু টাকা কোম্পানি দিয়েছিল, সেটা দিয়েই বাড়িটা সারিয়ে ভাড়া দিয়েছেন রুমা। জমানো বলতে কি আছে খুব জানা নেই রুহির, ইনকাম বলতে ওই ভাড়াটুকু আর রুহির এই আয়, এটা খুব কম না। আর সেটা বোঝার পর আরও মেয়ের বিয়ে নিয়ে ভাবছেন না রুমা। নিজের মায়ের এই কথা ও কাকে বলবে, আর কে বা শুনবে? একটা দীর্ঘশ্বাস ফেলে মজা করে রুহি বলল, কাকিমা, সে সময় হলেও এই হাত লাল হবে না, কারণ নিজের হাতে নিজে কিভাবে মেহেন্দি পরব। আর আমি বিশ্বাস করি আমার মতো ভালো মেহেন্দি আর্টিস্ট কলকাতার বুকে একটাও নেই। কিছু মিথ্যের এতটাই শক্তি থাকে যে সেটা হাজারটা সত্যির থেকেও বেশি ক্ষমতা রাখে। অমৃতা বলল, এটা সত্যি রুহি, তোমার হাতের কাজ অসাধারণ। আমার সামনে অনেকগুলো বন্ধুর বিয়ে, সবাইকে তোমার নাম্বার দিয়ে দেব। রুহি অমৃতার বাঁ হাতটা টেনে লেবুর রসটা দিতে লাগলো। অমৃতার কথায় ঠোঁটে লেপটে দিল খুশির হাসি, কিন্তু বুক জুড়ে হাহাকার। আবার কারোর হাতে মেহেন্দি মানে ওর হারিয়ে যাওয়া স্বপ্নগুলো ফিরে পাওয়া। থাক, না হোক সেসব আর সত্যি। এটা তো সত্যি যে রুহি ওর নিজের স্বপ্ন দিয়েই অন্যদের স্বপ্ন সাজায়, আর মেহেন্দির রঙে সেসব স্বপ্ন রঙিন হয়, আর লেবু চিনির রসে স্বপ্নগুলো মজবুত হয়ে বাস্তব হয়। শেষ অমৃতার হাত সাজানো। হাত দুটো উঁচু করে ধরল অমৃতা। টকটক করে ছবি তুলে নিল রুহি। এগুলো দিয়ে আবার কালকের জন্য স্বপ্ন সাজাবে রুহি, আর সেগুলো হবে এই লেবু চিনির রসের মতোই টক, মিষ্টি আর চ্যাটচ্যাটে। এই স্বপ্নগুলো সত্যি হবেই কোনো একদিন, কোনো এক সময়, অথবা কোনো এক মুহূর্তে। রুহি দিনের শেষে শুধু সেটারই অপেক্ষায়। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।